স্যার ওই যে নাম্বার যেটা ওদের জন্য মানে যারা টিচার যারা ছিলেন আর কি ওনাদের হুম। জন্য নাম্বার একটা রেখে দেবেন আলাদা করে, সেক্ষেত্রে কি ফ্রেশাররা সেই হিসেবে ওদের সঙ্গে এই নাম্বারের জন্য সমস্যা হবে না? ব্যাপারটা হচ্ছে যে আহ, এই বিষয়ে তো তেমন কিছু বলেনি, ওরা নিশ্চয়ই কিছু একটা সলিউশন বার করে তার ভিত্তিতে হবে। ঠিক আছে, তার ভিত্তিতে কিভাবে হবে কিভাবে চলবে সেই সমস্তটা ওরা একটা টার্গেট করেছে। হ্যাঁ, তো দেখা যাক। আগামীকাল তো বলেছে একটা নোটিফিকেশন বার করবে কিভাবে হবে পরীক্ষা, কিভাবে ওদের জন্য আলাদা কিছু রাখবে, ফ্রেশার্স যারা আছে তাদের জন্য রাখবে। হ্যাঁ, তারপরে আমরা সেটা নিয়ে মনে হয় কথা বললে ভালো, আন্দাজে না বলে। হুম। আর কিছু? স্যার বলছি ওইখানে ওই বারবার তো বলছে 2016 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, তাহলে তো পুরোনো সিলেবাস অনুযায়ী তাহলে পরীক্ষাটা হবে, তাই তো? হ্যাঁ, এইখানে এইটা আমার একটু বলার প্রত্যেকে, বিশেষ করে 11-12-এ যদি আমরা বলি, 11-12-এর যে সিলেবাসটার এখন রয়েছে সেটা নিশ্চয়ই চেঞ্জ। মানে এখনো তো প্রথম কথা হচ্ছে 11-এর দুটো যে সেমেস্টার, সেই দুটো সেমেস্টারের বই বেরিয়েছে, 12-এর একটা সেমেস্টারের বই এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তাতে করে আমার মনে হয়েছে যে 2016 সালে যখন একই কথা বলছে যে ওই অনুযায়ী হবে, তখন এই একটা সমস্যা এবং ওইটা দুটো মিলিয়ে হয়তোবা পুরনো সিলেবাসে পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, তার মানে ওদের ওই যে বইগুলো সাহিত্য কথা, সাহিত্য চর্চা, এই সমস্তগুলো কিন্তু থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর চিরঞ্জিত বৈরাগী কিছু বলবে বলছিল বোধহয়, হাত তুলেছে। আর কারোর কিছু স্যার, জিজ্ঞাসা আছে? স্যার পুরোনো সিলেবাসটা একটু স্যার গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, অবশ্যই। আমাদের যত মানে যেটা আছে দিয়ে দেবো। আর কারোর কিছু জিজ্ঞাসা যদি থাকে সেটা বলতে পারো, আমরা। স্যার হ্যাঁ, সারণা। বলছি প্রিলিমিনারি টেস্ট কি হবে, মানে ওই শুনছিলাম যে হবে, মানে বেঙ্গলি ছাড়াও একটা প্রিলিমিনারি টেস্ট, ওটা শিওর না, ওটা বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ওটা নিয়ে কনফিউশন। দেখো, এত এত ছেলে মেয়ে, বলা যাচ্ছে না এত অল্প সময়ের মধ্যে কিভাবে করাবে। ঠিক আছে, একটা কনফিউশন রয়ে গেছে। প্রথম কথা, যদি দুটো পরীক্ষা করাতো তাহলে একটা কম ব্যাপার ছিল। ঠিক আছে, তো তার জন্যে আমার মনে হয় না যে ওইটা হবে কি না। এখন আগামীকাল এটা দিক, তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা। স্যার আমি স্যার, দু এক জায়গা থেকে শুনলাম যে প্রিলিমিনারি টেস্টটা হবে না, যেহেতু পুরোনোরা একসঙ্গে আর এদেরটা একসঙ্গে পরীক্ষাটা হচ্ছে, আচ্ছা। এজন্য বলে দিয়েছে যে ওটা হবে না। আর ওটাও 4-5 জায়গা থেকে দেখলাম যে ওই 2016 সালের যে পুরোনো সিলেবাসটা আছে, যেহেতু পুরোনো ওরা পরীক্ষা দিচ্ছে, সেই জন্য ওই হিসাবেই পরীক্ষাটা হবে, মানে নতুনটা ধরবে না, আচ্ছা ওইটাই বলছিল। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আর একটা কে কি বলছিলে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ। বলছিলাম যে আমাদের যে নোটস গুলো যেগুলো দিচ্ছেন অ্যাপে, তো বলছি নোটগুলো যদি আমি হাতে না পাই তো মানে একটু তো সমস্যা হচ্ছে। কোর্স নেওয়া আছে তাই তো আমাদের? হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আমি একটা কথা বলি। আহ, আমাদের কি কোর্স নেওয়া আছে তাই তো? তুমি মাহিরুল ইসলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, প্রথম কথা হচ্ছে আমরা একটা প্ল্যান করেছি। হ্যাঁ, সেটা সম্ভবত দুটো ভাগ হতে পারে। আমরা 15ই জুলাইয়ের পরে তোমাদেরকে ডিটেলস জানাবো। হ্যাঁ, 15ই জুলাইয়ের পরে। কেন বলছি এই কথাটা? আমাদের একটা টার্গেট হয়েছে যে হয় আমরা স্টাডি ম্যাটেরিয়াল যারা যারা নিতে চাইবে তাদেরকে একেবারে ন্যূনতম ওই জেরক্সের যে দামটা সেটা এবং কুরিয়ার চার্জ এটা আমাদের দিলে আমরা পাঠিয়ে দেবো প্রত্যেকের বাড়িতে। ঠিক আছে, তার কারণটা আমি বলে দিই। ধরো, মানে এইটা অনেকেই বলছে, স্যার আমরা নোটটা ওখান থেকে কেন পিডিএফ দেবেন না, আমরা আমাদের মতো প্রিন্ট করে নেবো। আহ, ধরে নাও যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট এটা আগে ছিল, ঠিক আছে, তাদের মধ্যে কেউ না কেউ অথবা কোনো কারণবশত আমাদের এই সমস্ত নোটগুলো তোমরা যেগুলো টাকা দিয়ে কিনছো, অনেকে সেটা যেভাবে হোক পেয়ে গেছে। যাওয়ার ফলে এবার ভাবো যে তোমাদের এইরকম যদি একই রকম নোট ওরাও ফ্রিতে পায় তাহলে তোমাদের কেমন লাগবে?
এটা একটা ব্যাপার। এবার তোমাদের পড়াশোনার জন্য সেই জন্য আমরা ঠিক করে, তোমাদের তো এমনি প্রিন্ট করতে একটা বাইরে খরচ হয়, সেরকম একটা ন্যূনতম ফিস আমরা রেখে সেটা কুরিয়ার চার্জ আমাদেরকে দিলে আমরা পাঠিয়ে দেবো একেবারে। ঠিক আছে, তাহলে এই সমস্যা থাকছে না। হ্যাঁ, আর একটা অপশন আমরা ঠিক করেছি, হয়তো স্পাইরাল বাইন্ডিং করে সমস্ত নোটগুলোকে একসঙ্গে একটা বই আকারে দিতে পারি, এরকম করব। যারা আমাদের কোর্স নিয়েছে তাদের একটা ফিস রেখে দেব, এবং যারা কোর্স নেয়নি তাদের ক্ষেত্রে এখনো কিছু আলোচনা চলছে, কি হবে বলা যাচ্ছে না। তবে সম্ভবত এই নোটগুলো যারা কোর্স নেবে তাদের জন্য হয়তো হয়তো পরবর্তীতে একটু ফিস বাড়িয়ে একটু তাড়াতাড়ি করলে আমাদের একটু সুবিধা হতো আর কি, তাড়াতাড়ি মানে জুন মাসের মধ্যে যদি করা যেত আর কি। পিডিএফ অ্যাকচুয়ালি ফোনে দেখে পড়াটা খুব সমস্যা হচ্ছে আর কি, ওই জন্য যদি পিডিএফটা আমরা পেতাম জুন মাসেই তাহলে সুবিধা হতো। আমি তো সে কথা বললাম যে জুনের 15 তারিখের পরবর্তীতে আমরা এটা জানাতে পারবো। জুলাই বলেছেন ওই জন্য। ও আচ্ছা, মিস্টেক হয়েছে, ওটা জুনের 15 তারিখ আর কি। হ্যাঁ, ওটা জুনের 15 তারিখের মধ্যে, মানে এইটা মে চলছে, জুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটার জন্য একটু আটকে। আর কিছু জিনিস আমি বললাম যে নোট আমাদের যেটা আছে প্রত্যেককেই তো আমি বলেছি কম বেশি, যে সেটা যদি আমি পাঠিয়ে দিই এখন আবার নতুন করে লিখতে হবে। হ্যাঁ, সেই জন্য ওর সঙ্গে একের সঙ্গে অনেকগুলো পার্ট হয়ে গেছে মডিফাই, এবং তার সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে, মানে সবকিছু মিলেমিশে হয়েছে। তো আমি বলছি এটুকুনি যে আরেকটু ওয়েট করো তোমাদের, তারপরে আমরা বলে দেবো, জানিয়ে দেবো যে কত কি ফিস পড়তে পারে বা কিভাবে হতে পারে। বই আকারে বার করতে পারলে হয়তো একটু কম ফিস হতে পারে তোমাদের, সেই টার্গেটে আমি করতে চাইছি। হ্যাঁ, তো চলো আমরা এবার, আচ্ছা আর কারো কিছু বলার আছে? আচ্ছা, এটা কি লিখেছে জয়শ্রী? কি লিখছো বলো, বলতে পারো মুখে জয়শ্রী। কারো কিছু বলার আছে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কাজী সে বল। আমি কাজম বলছি স্যার, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম শুনলাম মৌখিকের ভাইবার যে নাম্বার 10 ছিল সেটা নাকি বেড়ে 20 হবে। হ্যাঁ আর আরেকটা স্যার সম্ভবত শুনলাম বাংলা সিলেবাসের কিছু পরিবর্তন আসবে নাকি বলছে, এটা কি একেবারে সঠিক না ধোঁয়াশার মধ্যে আছে স্যার? শুনলাম আজকে এটা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আর একদিন আমাদের অপেক্ষা করতে হবে। একদিন অপেক্ষা করলে কিন্তু আমরা মোটামুটি, কারণ যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওই সরাসরি বলে দিয়েছে যে 30 তারিখে আমরা সমস্ত কিছু জানাবো। হ্যাঁ, তো একটুখানি আমরা মনে হয় এই অপেক্ষা, অন্যের কথা না শুনে আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমরা পুরো বিষয়টা, খুব অথেন্টিক যদি হয় তাদের কথা আলাদা বিষয়, আদারওয়াইজ বাতাসে ভাসছে যে সমস্ত কথা আমার মনে হয় না শুনে আমাদের পড়াশুনোটা র্যান্ডাম চালিয়ে যাওয়াটা বেটার। তাতে প্রত্যেকের আমার মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো যে, কারণ আমি আন্দাজে বললাম, শেষে একটা খাটলো না, পরে হয়ে গেল সমস্যা না। ঠিক আছে, তবে এইটুকু সবার বলবো, আমার মনে হচ্ছে এটা যে, এবং আমি কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, যে যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা চান্স পেলেও পেতে পারে, এটা সম্ভবত, কিন্তু সেই সম্ভাবনার কথা বললাম আমি। ঠিক আছে, যাদের মানে আমি বলতে চাইছি যে যাদের বিএড আর কি রেজিস্ট্রেশন কমপ্লিট বা পরীক্ষা, বিএড এর পরীক্ষা শেষ মুহূর্তে, এরকম সম্ভবত, আমি 2-4 জনের সঙ্গে কথা বলেছি, আমরা কিন্তু সেটা একটা ইঙ্গিত পেয়েছিলাম। এবার দেখা যাক কালকে কি বলে। সম্ভাবনা বেশি, তার কারণ যত চান্স দেবে তত বেশি ইনকাম একটা জায়গা আছে, তো এই জন্য একটা সম্ভাবনা বেশি আছে, ইনকামটা মূল ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আমরা চলো আমাদের মূল টার্গেটে ফিরে আসি। যাই হোক, আমাদের পড়াশোনাটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। ঠিক, রাজিনা খাতুন বলছে যে হ্যাঁ ঠিক। আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসার আছে? না হলে আমরা শুরু করে দেবো 10-এ, তাহলে আমরা স্টার্ট করে দেবো। একটু একটা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি। হ্যাঁ স্যার, বলছি আপনাদের কোর্স ফিটা বা কিরকম ভাবে কি হয় একটু বললে ভালো হতো। আমাদের ফোন নাম্বারটা আছে তোমার কাছে? হ্যাঁ আছে।
আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, ফোন করে নিলে তুমি ডিটেলস জানতে পারবে, তবু আমি বলছি। অনেকেই বোধহয় এখানে অনেকে রয়েছে যারা ভর্তি হয়েছে। আমাদের কোর্স ফিজ, দেখো একটা কথা বলি, আমি অন্য জায়গায় কি করছে জানি না, তবে আমাদের একটা টার্গেট রয়েছে হচ্ছে যে যার দুটো ভাগ করেছে, একটা নবম দশমের জন্য আর একটা হচ্ছে একাদশ দ্বাদশের জন্য। যারা একাদশ দ্বাদশের জন্য নেবে তাদের নবম দশমের কোর্স নিতে হবে না, কারণ নবম দশম একাদশ দ্বাদশের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এবার কোর্স ফিস হচ্ছে আমাদের নবম দশমের জন্য 1999 রাখা আছে, 999 দিয়ে ভর্তি হতে পারো, পরের মাসে 500 এবং তারপরের মাসে 500 ফিস। আর একাদশ দ্বাদশ যারা নেবে তাদের হচ্ছে 2199 ফিস, 999 দিয়ে ভর্তি, পরের মাসে 600, তারপরের মাসে 600। এই হচ্ছে টোটাল কোর্স ফিস। পরীক্ষা পর্যন্ত আমরা এটা রাখবো, যতদিন হবে মোটামুটি। মেন কথা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত থাকছে এই কোর্স। ঠিক আছে, আচ্ছা আর একটা কে বলছিলে কি একটা? হ্যালো স্যার। হ্যাঁ, অন্য কথা বলছিলাম, তবু এই কথা একটু সংশোধন করছি স্যার। আপনার মানে যে কোর্সের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন একজন, হ্যাঁ, আমিও কোর্স নিয়েছি স্যার থেকে, আমি এই বিষয়টা রেকমেন্ডেশন আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, অন্য অনেক জায়গায় আমি করে তারপর এখান থেকে কোর্স নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু অন্য সব জায়গা থেকে অনেক নমিনাল চার্জ স্যার এখানে, প্লাস যে ম্যাটেরিয়ালস আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি সেটা কিন্তু যথেষ্ট ভালো। তো আমরা ক্লাস বেশ কিছু করেছি, সেটাও কিন্তু স্যাটিসফাইড আমরা। ঠিক আছে, সুতরাং আপনি নো ডাউট। হ্যাঁ, স্যারের কাছে যেটা আমরা বলতে না, আমি নিজে আর কি 2016 থেকে ধরেন ওয়েট করছি, বিভিন্ন ভাবে সময় পড়েও ছিলাম, আবার আপসেট হয়ে ছেড়েও দিয়েছি, ট্র্যাক চেঞ্জও হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো এই লাস্ট 1-2 মাস আবার ভালোভাবে পড়ছিলাম, কিন্তু এই বিজ্ঞপ্তি, এই যে দিদি আর কি আগের দিন এসে যে বললেন আর কি, তারপরে অনেক জায়গা থেকে বন্ধু মহল বা সিনিয়র তারা সব তাদের যে বক্তব্য, যারা চাকরি হারিয়েছে তাদেরও বক্তব্য যা শুনছি আর কি, তাতে করে খুব আপসেট আর কি। কাল থেকে আমি আর পড়তে পারিনি, কাল থেকে সত্যি কথা আমি এখনো পড়িনি কাল থেকে। না না, তুমি টেনশন করো না। আমি ওদের কথা অনুযায়ী যারা টাকা দিয়ে দিল তাদের অন্য জায়গায় রিক্রুটমেন্ট করে দেবে, আর যারা টাকা দেয়নি ফ্রেশ ভাবে পেয়েছে তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, প্লাস আরো কি পরীক্ষা যেটা হবে সেখানে নাম্বার তো দিচ্ছে, আলাদা নাম্বার রাখছে তাদের জন্য, এতে করেও টাকা ছাড়া চাকরি হবে না, এটুকু শিওর। এইরকম বলতে চাইছেন আর কি, সেই সব কথা শুনে খুব আপসেট হয়ে যাচ্ছে আর কি। না 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 না, আমি একটা কথা বলি, হ্যাঁ, করো না তুমি, দরকার হয় আমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলো, যা হোক দেখা যাবে পরের বিষয়। কিন্তু আমার থেকে মানে যেটুকু চেষ্টা করে পরীক্ষা দেওয়াটা, সেটা যে দিতেই হবে, এটা কিন্তু আমি প্রত্যেককে বলবো। ঠিক আছে, প্রত্যেককেই বলবো যে যাই কষ্ট হোক, যেভাবে হোক, এত কিছু শোনার পরে ছেড়ে দাও। আমি জানি এই যে আগের দিন আমি ওই কথাটা যেতেই চাইছিলাম না, তুমি বললে বলে আমি তুললাম। আমি জানি ওখানে বলেছিল যে যাদের সুপ্রিম কোর্ট বসতেই দেয়নি, সবার কি একই অবস্থা হচ্ছে? সাউন্ড সমস্যা হচ্ছে, সাউন্ড কম আসছে? অনিমেষ বলছে অমরেশ। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, আমি তো মানে এই জয়েন করলাম আর কি। আচ্ছা, বলছি স্যার, আমি মানে বলছিলাম মানে সবার নেটওয়ার্কের বড় সমস্যা হচ্ছে? না স্যার, সাউন্ড মোটামুটি ভালো শোনা যাচ্ছে। না স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, একটু স্যার বলছিলাম আমি একটুখানি আমি একটু বলে নিই, হ্যাঁ, তারপরে আমি শুনবো অবশ্যই। যেটা হচ্ছে যার সাউন্ডের অসুবিধা হচ্ছে, একবার বেরিয়ে গিয়ে আর একবার জয়েন করে দেখো, আমার মনে হয় না সমস্যা হবে। আর আমি চেষ্টা করবো এটা রেকর্ড ইউটিউবে ছেড়ে দিতে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে আমি একটুখানি বলে নিই, হ্যাঁ, তারপরে আমি তোমার কথাটা শুনছি। যেহেতু আপসেট হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। মানে আমি এটা শুনেছিলাম, ওই যে কথাটা বলেছে যে সুপ্রিম কোর্ট যাদের বসতে দিচ্ছে না তাদের অন্য কোনো পরীক্ষায় অন্যভাবে নিয়ে নেবে, সে কৌশল তো দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে মানে খারাপ লাগার একটা বড় জায়গা রয়েছে। আমি আসলে এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু কি করা যাবে, যে কটা ফ্রেশ ক্যান্ডিডেট নেওয়ার কথা বলছে সেগুলো যদি নেয়, হ্যাঁ, 11,000 আর এই যে আমি এটা করেছিলাম 11,000 আর কত যেন একটা ছিল, ওই 12-13,000 14,000, সেটুকুতেও যদি একজন দুজন মানে হওয়া যায় ওর মধ্যে, তাও কিন্তু ভীষণ কাজে দেবে। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, আজকে আমি জয়েন করেছি। আচ্ছা, বলছি স্যার, আমি তো মানে 16 সালে অনেক কষ্ট করে পড়াশোনা করেই চাকরিটা পেয়েছিলাম। তো এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, খুবই স্যার অফসেট, বয়স প্রায় 37। তো এই জন্যই আমি আজকে জয়েন করলাম, জাস্ট আপনার কাছ থেকে, যাতে এবারও এই পরীক্ষাটায়
পাস করে যাতে আবার পুনরায় নিযুক্ত হতে পারি স্যার, একটু দেখবেন। না না, আমাদের স্যার মানসিকভাবে খুবই স্যার বিপর্যস্ত, এই মানসিকতা নিয়েও স্যার লড়তে হবে, পড়তে হবে এবং পাসও করতে হবে। একদম একদম, এগুলো সত্যি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যতটা সম্ভব যেভাবে আপসেট হয়ে পড়লে খুব সমস্যা, ঠিক আছে? এটুকু বলবো যে সবাই অন্তত চেষ্টা করো। আচ্ছা যাই হোক, অনেকটা সময় আমরা দিয়েছি, হ্যাঁ পড়ার দিকে চলে আসি। কিছু আমাদের টপিক আমি নিয়ে এসেছি, চলো আমরা সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমি আজকে যে জিনিসটা সবার ডাউট রয়েছে, আমি ভিডিও রেকর্ড দেব বলেছিলাম, দিতে পারিনি। আমি এই ক্লাসটাতে আমি সেই বিষয়টা একটু, সেই ডাউটটা কিছুটা ক্লিয়ার করে আমাদের মেইন টপিকে চলে যাব। আমি একটা গল্প এখানে তুলেছি, শাবলতলার মাঠ, এখানে দেওয়া আছে দেখো, সাহিত্য সঞ্চয়ন বই, সঞ্চয়ন, সেখান থেকে এটা তোলা। আচ্ছা এটা সাধারণত যারা পড়ায়, হ্যাঁ তারা জানে নিশ্চয়ই যে সিলেবাসে নেই, তাই না? সিলেবাসে নেই, অথচ আমাদের এটা পড়তে হবে। আসলে সিলেবাসের বাইরে বেশ কিছু গল্প, কবিতা, উপন্যাস, ঠিক আছে, আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে নেই, অথচ এই সমস্ত টেক্সট বইতে আছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদেরকে পড়তেই হবে। আমরা সেই বিষয় নিয়ে পরে আসছি। শাবলতলার মাঠ থেকে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন তোলার চেষ্টা করেছি, সেগুলো কিভাবে পড়তে হবে, কেমন করে তার মানে মনে রাখতে হবে গল্প, বা কোন কোন জিনিস আসতে পারে, এই সমস্তগুলো নিয়ে আমরা আজকে দেখো। ক্লাস 9-এর যে বইগুলো আমাদের আপাতত পড়তে হচ্ছে, পরপর রয়েছে। একটা তো সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, প্রফেসর শঙ্কুর ডায়েরি আর ব্যাকরণ। আচ্ছা কারোর একজনের এটা সাউন্ডটা অন করা আছে, কাইন্ডলি একটু অফ করে দেবেন, মানে যখন কিছু বলার দরকার হবে তখন আবার অন করলেন, তাহলে সুবিধা হবে, কি অন্যদের ডিস্টার্ব হবে না আর কি। আচ্ছা তাহলে ক্লাস 9-এর যে বই পড়তে হচ্ছে এখানে, সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, প্রফেসর শঙ্কুর ডায়েরি আর বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের মধ্যে ক্লাস 9-এর যেগুলো রয়েছে কি কি আছে জানো? বলো নীলিমা। ধাতু প্রত্যয়, হ্যাঁ ধাতু প্রত্যয় রয়েছে, সমাস রয়েছে, কারক রয়েছে, না না, বঙ্গানুবাদ রয়েছে, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, কারক নেই, কারক নেই, কারক সমাস, সমাস আছে, 9-এ আছে। হ্যাঁ 9-এ কারক নেই, ধ্বনি পরিবর্তন, সন্ধি, হ্যাঁ ক্লাস 10-এ আছে। শব্দ ভাবার্থ আছে, ভাব সম্প্রসারণ আছে, এগুলো আছে, প্রত্যয় আছে, ধাতু প্রত্যয় আছে, শব্দ বিভক্তি এটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, এই মেনলি এইগুলো পড়তে হচ্ছে। ব্যাকরণ এইগুলো আমরা কভার করে নেবো, আমাদের যারা পেইড রয়েছে তারা জানে, অনেকেই আছে এখানে, হ্যাঁ কম বেশি জানো যে ব্যাকরণের এই সমস্তগুলো আমাদের আলাদা একটা পাঠ করা আছে। অতএব এই 3টে বই তোমাদের যেমন 9-এ পড়তে হচ্ছে, একইভাবে ক্লাস 10-এও পড়তে হচ্ছে। ক্লাস 9-এ গল্পের মধ্যে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখানে আবার পড়ানো হয় স্কুলে 3টে, কিন্তু আছে বোধহয় 6টা বা 5টা, সেগুলো সবটা পড়তে হবে। আর এখানে নতুন একটা উপন্যাস ছোট কোনি, সেটা দেওয়া আছে, সেটাকে পড়তে হচ্ছে। তাহলে সিলেবাসে 9-10 যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থী, তারা কিন্তু বুঝতে পারছো যে এইগুলো হচ্ছে মাস্ট পড়তে হবে। এটা হচ্ছে কিন্তু আমি যেটা বললাম টেক্সট, এটা কিন্তু টেক্সট, ঠিক আছে? তার বাইরে যেসব পড়তে হবে সেগুলো আমি আজকে নিয়ে আসিনি, কারণ টেক্সট নিয়ে আমরা আলোচনা করছি, সেই জন্য এটা, ঠিক আছে? স্যার 9-এর ওই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ মিডিয়াম স্কুল, ওটা বলুন, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, এটাও আমরা এটারও অনেক বই রয়েছে, মানে সরি গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, আরো রবীন্দ্রনাথের কিছু কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? আমি কিছুটা
সাহিত্য সঞ্চয়নের আমাদের দেখিয়ে দেবো লাস্টের দিকে। তারপরে আসো 11-এ, এই যে পুরনো সিলেবাস, যেহেতু 2016 সালের পরীক্ষার কথা আসছে, পুরনো সিলেবাস, তার জন্য এখানে সাহিত্য চর্চা প্রথম ভাষা, সাহিত্য কথা এখনো পর্যন্ত এটা কিন্তু সম্ভাবনা। হ্যাঁ, আমি আগামীকাল সিলেবাস দেখার পরে বুঝবো নতুন সিলেবাস দিচ্ছে না পুরনো সেই যে পরীক্ষা ছিল 2016 সালে যারা ছিল, মানে যে বইগুলো ছিল সেইগুলো হতে পারে। তার ভিত্তিতে এই 3টে বই রয়েছে, একটা সাহিত্য চর্চা প্রথম ভাষা, সাহিত্য কথা দ্বিতীয় ভাষা, আর বাঙালির ভাষা ও সংস্কৃতি যে বইটা রয়েছে সেটা, তাই তো? এখানে এই দুটো পার্টের মধ্যে আবার ওই তত্ত্ব রয়েছে, তথ্য বিষয়, তাছাড়া ওই মধ্যযুগ টুক, এই সমস্ত প্রাচীন যুগ, আধুনিক যুগ, এইগুলোর কথা আসছে, মানে সাহিত্যের ইতিহাসের প্রসঙ্গ চলে আসছে। ক্লাস 12-এ একইভাবে দেখো, প্রথম ভাষা সাহিত্য চর্চা, দ্বিতীয় মানে সাহিত্য কথা দ্বিতীয় ভাষা, আর এদিকে বাংলা ভাষা ও শিল্প ও সংস্কৃতির ইতিহাস, মানে এইটা রয়েছে, বাংলা ভাষা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতি। কেউ একজন কিছু বলছো কি? আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে কি? আচ্ছা, কারোর যদি মাইক অন করা থাকে, আমি এখান থেকে বন্ধ করলে কিন্তু তোমরা টোটালি কোনো কথা বলতে পারবে না। আমি এই জন্য বলছি, যার মাইকটা অন করা আছে সাউন্ডটা মানে মিউট করো, তাহলে সুবিধা হবে, সবার সুবিধা হবে। আর আরেকটা কথা বলে দিই, আমরা মাঝে মাঝে কিছু ফ্রি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে আবার সম্ভবত শনিবারে একটা কথা চলছে, শনিবারেও ফ্রি ক্লাস আসতে পারে, কিন্তু পেইডের ক্লাস যেটা থাকছে সেটা আলাদা থাকবে, ঠিক আছে? তাহলে এই সিলেবাস নিয়ে কারোর কোনো সমস্যা জিজ্ঞাসা আছে? নেই তো? চলো পরেরটা, সাহিত্য সঞ্চয়ন বই যেহেতু আজকে আমি পড়াবো, তার একটা গল্প, ওই যে শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য আমি এখানে সাহিত্য সঞ্চয়নের সিলেবাসে কি আছে সেগুলো একটু ডিটেলস নিয়ে এসেছি। দেখো, কথা সাহিত্যের মধ্যে কি কি রয়েছে, কথা সাহিত্য মানে কি, সেখানে কি কি থাকবে? ছোট গল্প, উপন্যাস। ছোট গল্প, উপন্যাস, তাই তো? সেইগুলোর মধ্যে যে শাবলতলার মাঠ, জ্ঞান চক্ষু, আমাকে দেখুন, হ্যাঁ, এখানে বোধহয় জ্ঞান চক্ষুটা পড়ানো হয়, তাই না? তারপরে সিলেবাসে আর কি ছেলে মেয়েদের। তারপরে কি আছে, আলোবাবু, লোকমাতা রাসমণি, সাজ ভেসে গেছে, বহুরূপী, এই বহুরূপীটাও বোধহয় পড়ানো হচ্ছে ওদের, তাই না? আর জ্ঞান চক্ষু, বহুরূপী, পথের দাবি আর নদীর বিদ্রোহ, এই 4টে পড়ানো হয়। হ্যাঁ, বাকি যেগুলো আছে দেখো সবগুলো কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য। হ্যাঁ, নেক্সট আসো কবিতা, এখানে এতগুলো, 3 পাহাড়ের কোলে, বুধুয়ার পাখি, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, পৃথিবী বারুক রোজ, আফ্রিকা, পরশমণি, একাকারী, অভিষেক, প্রলয় উল্লাস, এই অভিষেক প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, হ্যাঁ, অস্ত্রের বিরুদ্ধে গান, এগুলো আয় আরো বেঁধে বেঁধে থাকি, এইগুলো অসুখী একজন, এগুলো বোধহয় পড়ানো হয় ক্লাস 10-এ। আর আফ্রিকা, আফ্রিকাটাও পড়ানো হয়। আফ্রিকা, ঠিক। বাকিগুলো কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে আলাদা করে। নেক্সট আসো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম, এটা পড়ানো হয়। ভারতবাসীর আহার, এটা পড়ানো হয় না কিন্তু পড়তে হবে। প্রভাবতী সম্ভাষণ, এটাও তাই পড়ানো হয় না। মানুষের ধর্ম, এটাও পড়ানো হয় না। এই বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটা পড়ানো হয়। নাটক, সিরাজউদ্দৌলা, এটা পড়ানো হয়। আর অনুবাদ সাহিত্য, অদল বদল, পান্নালাল প্যাটেলের, এটা পড়ানো হয়। আমি কি ঠিক বলেছি? ক্লাস 10-এর জন্য বেশ। চলো এবার একটু আমরা দেখে নেবো যে এই সিলেবাসের মানে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পড়তে হবে। হ্যাঁ, লেখক পরিচিতি তো পড়তেই হচ্ছে, উৎস থাকছে, বিষয় সংক্ষেপ, ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ, যদিও গদ্যের ক্ষেত্রে এটা মনে হয় সবার অসুবিধা হওয়ার কথা নয়, গুরুত্ব তো অব্যয় হবে। আচ্ছা, বাগধারা, প্রবাদ প্রবচন, গুরুত্বপূর্ণ লাইন, ক্লাস টেস্টের কিছু অংশ আমি তোমাদের তুলবো আজকে, সেগুলো তোমরা একটু চেষ্টা করবে উত্তর দেওয়ার। আর পিওয়াইকিউটা আজকে আমি নিয়ে আসিনি, পরে দেখাবো কোন একদিন। চলো, লেখক পরিচিতি দেখো, জন্ম 12ই সেপ্টেম্বর, লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই না? ওনার জন্ম 12ই সেপ্টেম্বর 1894। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
হ্যাঁ কে স্যার। ছিলেন? একজন লেখক, এটা আমরা জানি, তার বাইরে তার পরিচয়? একজন শিক্ষক ছিলেন। পরিচয় মানে আরেকটা ব্যাপার ছিল যে প্রকৃতি প্রেমিক কিন্তু তিনি ছিলেন। তার লেখা প্রত্যেকটা মানে গ্রন্থের মধ্যে, গল্পের মধ্যে দেখবে যে প্রকৃতির কথা উঠে আসছে, আছে না? এবং এখানে দেখো হ্যাঁ স্যার। এই যে এগুলো আমরা পাচ্ছি, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিতা, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল, হ্যাঁ, এই সমস্ত যে উপন্যাসগুলো রয়েছে, বিশেষ করে আরণ্যক, চাঁদের পাহাড়, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু অসাধারণ, মানে প্রকৃতির কথা এবং প্রকৃতির যে একটা রহস্যময়তা সেটা কিন্তু উঠে এসছে ওনার লেখার মধ্যে, ঠিক আছে? আর বাড়ি তো বনগাঁর ওইখানে, তোমরা জানো, 24 পরগনা বলছে। আর ছদ্মনাম কশ্চিৎ পৌর, এইগুলো একটু দিতে পারে, হ্যাঁ, যে ওনার ছদ্মনাম কি, ঠিক আছে? উনি প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্প দিয়ে তার প্রথম কথা সাহিত্যের আত্মপ্রকাশ করছে। প্রবাসী যে পত্রিকা, সেখানে উপেক্ষিতা একটা গল্প, সেটার মধ্যে দিয়ে তার প্রথম আত্মপ্রকাশ। আর তার রচনা হচ্ছে গল্প সমগ্র, মানে এই যে রচনাটা শাবলতলার মাঠ, সেটা গল্প সমগ্র প্রথম খণ্ড এর মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এছাড়া আরো কিছু ইনফরমেশন দেখবে ওই বইতেই রয়েছে, আমি সেখান থেকে জাস্ট তুলে এনে তোমাদেরকে একটু সেই চোখে, মানে অনেকে কি হয়, টেক্সটটা হয়তো পড়ে গেল, বাকি অংশগুলো পড়লো না, যেহেতু বইতে আছে বলতেই পারে বইতে তো ছিল, তোমরা করনি কেন? তার জন্য একটু সামনে তোমাদেরকে একটু তোমরা জানো সবাই, মনে করিয়ে দেওয়া, বলে দেওয়া। দেখো কি বলছে, যে বাল্য ও কৈশোর দারিদ্র, অভাব ও অনটনের মধ্যে কেটেছিল তার। জীবিকার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক এবং বহুদা বিস্তৃত। শিক্ষকতাও করেছেন, এটা তোমরা একটু আগেই বললে। পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করত। প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্প দিয়ে তার কথা সাহিত্যিক জীবনের আত্মপ্রকাশ, মানে প্রথম তিনি আত্মপ্রকাশ করছেন। উপেক্ষিতা মনে রাখাটা খুব জরুরি বলে মনে হয় আমার। আর অন্যতম বিখ্যাত রচনা পথের পাঁচালী, যেটা ভাগলপুরে লেখা হয়েছিল। মাত্র 21 বছর বয়সে কিন্তু, মানে সাহিত্য জীবনে তিনি অনেক গল্প, উপন্যাস, 21 বছরের যে সাহিত্য জীবন, আমি বয়স একটু ভুল করলাম, 21 বছরে তার সাহিত্য জীবন, সেই সাহিত্য জীবনে তিনি গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, দিনলিপি, সব শিশু সাহিত্য সমস্ত কিছু রচনা করেছেন। উল্লেখযোগ্য বই সবাই জানে, বনে পাহাড়ে, মরণের ডঙ্কা বাজে, হীরা মানিক জলে, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিতা, ইছামতি, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি প্রদীপ, কিন্নর দল। আচ্ছা, উৎকর্ণ, স্মৃতির রেখা, যাত্রিক প্রভৃতি হলো তার দিনলিপি জাতীয় রচনা। তাহলে দিনলিপি বলতে কি বোঝাচ্ছে? দিনলিপিটা কি আসলে? ডায়েরি স্যার, ডায়েরি লিখন। ডায়েরি স্যার, একদম ডায়েরি। হ্যাঁ, তাহলে সেইগুলোর মধ্যে পড়ছে উৎকর্ণ, স্মৃতিরেখা, আভিযাত্রিক। আমি এই যে ইনফরমেশন গুলো তুলেছি, এইগুলো সব কিন্তু বইতে আছে। আমার বক্তব্য, সাহিত্য সঞ্চয়ন বইটা যখন তোমরা পড়বে, তার পাশাপাশি এটাকে ছেড়ে যেও না, এটাকে অবশ্যই একটু দেখে যেও। তার জন্য সামনে থেকে একটুখানি তুলে দেওয়া। 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়েছিল তাকে, ঠিক আছে? চলো, রচনা পরিচিতি। শাবলতলার মাঠ যে গল্পটা আছে, সেটা দেখো, উৎস হচ্ছে উপেল খণ্ড। আমি আগে একটা উৎস দিয়েছিলাম, কি সেটা? গল্প সমগ্র প্রথম খণ্ড। আর এখানে আসছে উপেল খণ্ড, 1945। এইবার প্রশ্ন হতে পারে যে এই গল্পটা, মানে ওই দুটো অংশটা, মানে ওই গল্প খণ্ড, মানে সমগ্র খণ্ড, ওখানেও কি ছাপানো হয়েছিল না? ধরো অপশন পরীক্ষায় দেওয়া থাকলো যে কোনটা হবে, ঠিক আছে? যে বললো যে শাবলতলার মাঠ গল্পটা কোন গল্প, মানে গল্প গ্রন্থের অন্তর্গত বা উৎসটা কি আছে বলে, যে অপশনটা তোমাদের দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেইটা দেবে। উপলখণ্ড দিতে পারো অথবা ওইটা দিতে পারো। আমি কি বলছি বোঝা যাচ্ছে? যদি অপশনে যেটা থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে চলতে হয়, তাহলে কিন্তু এভাবেই চলতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে,
রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা আর বলার দরকার নেই। এই গল্প গ্রন্থে এই যে উপলখণ্ড বলছি আমরা, এখানে এই গল্পের কত সংখ্যক গল্প রয়েছে? এটা 7 সংখ্যক গল্প, ঠিক আছে। উল্লেখিত পুস্তক হচ্ছে আক্কেল গুরুম। এখানে মানে এই গল্পটার মধ্যে এই যে শাবলতলা, এর মধ্যে পড়তে গেলে আমরা দেখতে পাবো এখানে একজন মাস্টারমশাইয়ের কথা আছে, যিনি মাস্টারমশাই অথচ প্রকৃতি প্রেমিক, ঠিক আছে। প্রকৃতির বিষয়কে তিনি খুব সুন্দর করে মানে গল্প টল্প লেখেন। একটা গল্প এখানে তুলেছেন যেটা প্রহসন বলে উনি চিহ্নিত করছেন, ঠিক আছে। তো শাবলতলার মাঠ, যে মাঠ গল্পে গল্পকথক একজন মাস্টারমশাইয়ের কথা বলছেন, তার লেখা গল্প গ্রন্থ হচ্ছে বা প্রহসন জাতীয় গ্রন্থ হচ্ছে এটা। আচ্ছা, এখানে কিছু প্রবাদের উল্লেখ আছে। নবমীর পাঠা, উল্লেখিত স্থান রয়েছে বাজিতপুর, দুর্গাপুর, বেদেপোতা, আরো বেশ কিছু জায়গা আছে, হ্যাঁ। আর এখানে নাট্যকার একজনের উল্লেখ আছে, সে হচ্ছে গিরিশ ঘোষ, ঠিক আছে। গিরিশ ঘোষের কথা এখানে কিন্তু উল্লেখ আছে। নেক্সট চলো, বলছে দেখো রচনাটিতে উল্লেখিত চরিত্র এবং তাদের পরিচয়, কি পরিচয় রয়েছে তাদের। আমি এখানে এরকম একটা ছক আমাদের নোটের থেকে তুলে নিয়ে আসা, এটা দেখতেই পাচ্ছ যে ওখানে একদম পুরো এরকম ছক করা আছে। কোন চরিত্র কথক তার নাম দেওয়া নেই এখানে, যিনি মেয়ের বিয়ের জন্য শাবলতলার মাঠ দিয়ে যাচ্ছিলেন। উমাচরণ মাস্টারমশাই এই গল্পের প্রধানতম চরিত্র, ঠিক আছে। দুর্গাপুজো ইউপি পাঠশালার হেডমাস্টার মশাই, কথকের মধ্যে তার বয়স 40 বছর হতে পারে, ঠিক আছে। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, অনেক জায়গায় অনেক রকম, মানে মাস্টারমশাইয়ের অরিজিনাল বয়স কেউই জানে না, কথক ধরে নিচ্ছেন তার মায়ের ভাইয়ের প্রসঙ্গ নিয়ে। সেটা আমরা পরে পড়তে পড়তে যখন গল্পের সংক্ষেপ বা কিছু জানবো তখন বুঝতে পারবো। তারপরে আসছে পিসিমা, কথকের পিসিমা, যিনি মাস্টারমশাইয়ের কাছ থেকে বই ফেরত দিয়ে টাকা আনতে বলেছিলেন। পিসিমা আসলে কথক থাকতেন হচ্ছে পিসিমার বাড়িতে 11 বছর বয়সে সম্ভবত, ঠিক আছে। তারপরে আসছে গাড়োয়ানের কথা, কথক যার গাড়িতে করে যাচ্ছিলেন। তারপরে হচ্ছে গিরিশ ঘোষ নাট্যকার, এখানে উমাচরণ মশাইয়ের সাথে তার তুলনা করেছেন। গোবরডাঙ্গার এই যে সেজবাবুর শালা, উনি নাকি ওনার লেখা ওই যে আক্কেল গুরুম গল্পটা আছে সেইটাতে উল্লেখ করেছেন। এরপরে আছে কি সারদা, যে মাস্টার মশাইকে বয়স জিজ্ঞাসা করেছিল। আরো কিন্তু চরিত্র এখানে আছে, এরা পড়াশুনো করতো 4 জন, যারা তোমার ওই পরীক্ষা দিতে যাচ্ছিল তোমার ইউপি হাই স্কুল থেকে দুর্গাপুরে, ঠিক আছে। এই যে 4 জনের কথা, কানাই, সতু, সারদা, এই যে এদের কথা আছে। উচ্চ প্রাইমারি পরীক্ষার্থী এরা ছিল। তাহলে এটা কি বোঝা গেছে এখানে চরিত্রগুলো কি কি আছে এখানে? আমরা আসলে সংক্ষেপে একটু জেনে নিলাম যে চরিত্রগুলো কি আছে না আছে এবং তাদের পরিচয়। তাহলে আমাদের পরে যখন পড়বো তখন বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো বিষয় সংক্ষেপে একটু তুলে দিয়েছি। কথক ছোটবেলায় তার পিসিমার বাড়িতে কি করতেন? থাকতেন। কত বছর বয়সে? কত বছর বয়সে থাকতেন পিসিমার বাড়িতে? 11 বছর বয়সে। 11 বছর বয়সে। পরবর্তীকালে তার পিসিমার বাড়ির পাশের গ্রামে মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে এসেছিলেন। তাহলে মেয়ের বিয়ের জন্য কি করছেন? পাত্র দেখতে এসেছেন, ঠিক আছে। 1 মিনিট। তাহলে মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে এসেছেন এবং ওই যে শাবলতলার মাঠ, সেখান থেকে তিনি যখন যাচ্ছেন তখন দেখলেন যে ওখানে কলকারখানা তৈরি হচ্ছে, ঠিক আছে। একদম সংক্ষেপে ভালো করে বুঝে নাও, কলকারখানা তৈরি হচ্ছে এবং সেখানে বড় বড় ওই লোহার যন্ত্রপাতি, তারপরে তোমার ওই কি বলে ওখানে একটা ছোট ছোট খুপড়ি তৈরি করেছে, ঘর বাড়ি রয়েছে তৈরি করেছে বা তাঁবু ফেলেছে, হ্যাঁ, যে ওখানে একটা পরিবর্তন আসছে। এবং শুধু ওই মাঠটা নয়, ওর আশেপাশের বেশ কিছু অঞ্চল জুড়ে এই জায়গাটা নাকি তৈরি হবে। তো সেটার কথা এখানে আছে। বলছে একে একে 25-30 বছর আগেকার কথা তার স্মৃতিপটে ভেসে ওঠে। তাহলে কার কথা বলা হচ্ছে এখানে? লেখকের কথা বলছে। বলছে যে 25-30 বছর আগের স্মৃতি কথা তার ভেসে উঠছে। বিকেল বেলায় সেই শাবলতলার মাঠের কথা মনে পড়ে, যে মাঠকে তারা আর চিনতে পারছে না, যেখানে তিনি ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই মাঠে এসে মাস্টারমশাইয়ের যে কবিতা লেখা, ওখানে একটা খাল ছিল, সেখানে বসে
নিজের মানে তন্ময় হয়ে গেছিলেন নিজের মধ্যে, হ্যাঁ সেই সময় লিখছিলেন, সেই কথাগুলো তার মনে পড়ছে। প্রসঙ্গক্রমে আরো মনে পড়ছে 11 বছর বয়সে একটি দুপুরে রানাঘাটে পরীক্ষা দিতে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল রানাঘাটে, এবং দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারমশাইয়ের কথা। উমাচরণ মাস্টার মানে মাস্টারি করার পাশাপাশি বই লিখতেন, তার বইয়ের নাম আক্কেল গুরুম, ঠিক আছে। সেই বইটি লিখে ক্লাসে পড়াতেনও তিনি মাঝে মাঝে। আর একটা মজার বিষয়, যখন কেউ কোনো টাকা পয়সা মানে ধরে নাও যে এ হতো কি বলে ওটাকে, যে মাস্টারমশাইয়ের ফিস দিল, মাস্টারমশাই টাকা ফেরত না দিয়ে একটা বই ওকে দিয়ে দিল, পড়িস ভালো বই বলে দিয়ে দিল, টাকার পরিবর্তে ফেরত আর দিতেন না। হ্যাঁ, আর তার মনে হতো তিনি গিরিশ ঘোষের মতো বড় মাপের লেখক হবেন, তাকে এই কথাটা বলেছিল, ঠিক আছে, গোবরডাঙ্গার ওই যে জমিদারের কোনো একজন আর কি, ঠিক আছে। এখন এত বছর পর উমাচরণ বাবু হয়তো বেঁচে নেই, তেমন নামের কোনো কবির কথা কথক শোনেননি কোথাও, কিন্তু এত বছর পর সেই মাঠের কাছে আসতেই মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কথকের কিন্তু নাম নেই, হ্যাঁ, এইখানে একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য কিছু কি দিচ্ছে, অনেকদিন পরে শাবলতলার মাঠে দেখলাম। আমি এবার দেখো একদম পুরো টেক্সটটাকে যেখানে যতটুকু দরকার, মানে বই পড়তে গেলে যেটা হয় আমি সেইগুলোকে তুলে নিয়ে আমাদের নোট আকারে যেমন তৈরি করা থাকে, আমি একটা তোমাদের সামনে তুলে নিয়ে আসছি একদম কিভাবে আছে, ঠিক আছে। যারা পেইড তারা তো দেখতে পাবেই, হ্যাঁ। আর সবাই একটু এইভাবে, যারা লিখছ না বা নিজেরা করবে ভাবছো, তারা এইভাবে তো করার চেষ্টা করো। বলছে অনেকদিন পরে শাবলতলার মাঠ দেখিলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে, মানে ওর পিসিমা রয়েছে লেখকের, তার বাড়ির দেশেই ওখানেই রয়েছে শাবলতলার মাঠটা। উনি থাকতেন ওখানে ছোটবেলায়, সেখান থেকেই তো পড়াশোনা হয়ে যেত, মানে স্কুলে যেতেন, তার জন্যই শাবলতলার মাঠ নিশ্চয়ই তার পিসিমার গায়ের কাছাকাছি হবে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, আজ সে 25-30 বছর আগের কথা। দেখো সেই কথাটা আসছে, পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো, মানে সে গ্রামে মারা যাওয়ার পর আর যাননি। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। তাহলে এইখানে মনে রাখতে হবে লাইনটা কি আছে, মার্টিন লাইন, ঠিক আছে, সেখানে নেমেছেন। গরুর গাড়ি করে চলেছি পিসিমা বাড়ির গ্রামের পাশে একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। তার মানে অলরেডি সেই ছোটবেলার কথা বলছেন বটে, কিন্তু তার বয়স হয়ে গেছে, তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে তিনি পিসিমার বাড়ির গ্রামের পাশে একটা গ্রামে তিনি গেছেন। কথক শাবলতলার মাঠ দিয়ে যাওয়ার সময় গাড়োয়ানকে জিজ্ঞাসা করে জানতে পারে এই মাঠে কারখানা হতে পারে, সেটা কি বাজিতপুর। কোন কোন জায়গা দেখো যুক্ত, আমি একটু আগে বলছিলাম বেশ কিছু জায়গার নাম আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া, এই সমস্তগুলো রয়েছে। এই জায়গাগুলো সবই ওর মধ্যে পড়ে যাচ্ছে, যেটা হয়তো কারখানা হতে পারে। 11 বছর বয়সে একটি মধ্যাহ্নাদি আর দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারমশাইকে কথকের মনে পড়ছিল। মূল বিষয়টাই হচ্ছে এটা, যে উমাচরণ মাস্টারমশাই কবিতা লিখতেন, সেই কথাটা। উমাচরণ মাস্টারমশাই কবিতাও লিখছেন, আবার ওই স্কুলের হেড মাস্টারমশাই, ঠিক আছে। আবার তার সাথে সাথে তার যে লেখা গল্প মানে বইটা রয়েছে আক্কেল গুরুম, সেটা কিন্তু ছেলে মেয়েদের কাছে পড়াতেন, ঠিক আছে। কেউ কেউ আবার বিশ্বাস করতো, কেউ কেউ আবার বিশ্বাস করতো না, মানে যার ইমোশন যেমন ছিল সেই অনুযায়ী চলতো। দেখো এই যে আমি বইয়ের কথা বলছিলাম, যেটা আবার এখানে উল্লেখ করেছে, বলছে উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। তিনি আক্কেল গুরুম নামক একটি বই লিখেছিলেন। তিনি বলতেন এই বইটি তার প্রহসন। উমাচরণ মাস্টারকে এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা বলেছিলেন, উমাচরণ বাবু আপনি এককালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন। তাহলে আপনি এককালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, যেমন পোড়ার মুখো মাস্টার তেমনি পোড়ার মুখো ছেলে, ঠিক আছে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম, ঠিক আছে। মানে এটাও বলছে ওর পিসিমা আর কি, ঠিক আছে। কারণ কি, পিসিমা টাকা দিয়েছিল স্টুডেন্টকে, যে মানে কথককে, যে তুমি মাস্টারমশাইকে এই মাসের মাইনেটা দিয়ে আসো। মাস্টারমশাইকে দিয়েছে, অথচ মাস্টারমশাই কি করছে, তোমার সেই টাকার বদলে আক্কেল গুরুম বইটা দিয়েছে। তা পিসিমা বলছে যে ওসব বইটাই চলবে না, কেষ্টর যদি শতনাম বইটা পাও
তাহলে নিয়ে আসো, তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ওই টাকা ফেরত নিয়ে আসবে, ঠিক আছে, এরকম ব্যাপারটা। বলছে সে আবার কে? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই, দুর্গপুরের লোক নাকি, মানে দুর্গপুর বলে একটা জায়গা, সেখানের গল্প, দুর্গপুরের লোক নাকি, মানে এ বলছে আর কি। কথক গিরিশ ঘোষের নাম করলে পিসিমা এমন কথা বলছে। বলছে গিরিশ ঘোষ মাস্টারমশাইয়ের কথা, ঠিক আছে, যে মাস্টারমশাইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে গিরিশ ঘোষের, তা বলছে ওটা কি ওইখানের মানুষ? আমাদের গ্রামে তো ওরা, না স্যার, হ্যাঁ কেউ কিছু, না স্যার, কেষ্ট শতনাম পাওয়া যায়, মানে কেষ্টটা কে এটা অ্যাকচুয়ালি এটা একটা এটার কথা কৃষ্ণ বলতে কৃষ্ণ বলেছে। এটা গ্রন্থের নাম, ঠিক আছে, মানে কৃষ্ণের শতনাম, এটা একটা বই যেখানে কৃষ্ণের অনেকগুলো নাম আছে। ওই তোমার ওটাকে বলে লক্ষ্মীবার বা অন্যান্য সময় ওটাকে বাড়িতে, ওটা কৃষ্ণ অষ্টাত্তর শতনাম স্যার। অষ্টাত্তর শতনাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি বলছি যে এরকম কেষ্ট শতনাম রয়েছে, সেই রকম একটা বইয়ের কথা পিসিমা আসলে হিন্দু তো, উনি বলছেন যে এইরকম ধর্মীয় কিছু বইয়ের কথা, সেটা হলে আমি এ করতে পারি, কিন্তু আক্কেল গুরু মেয়ে আমার নাম হলো একটা, হ্যাঁ, এইটার কথা বলছেন আর কি। ব্যাপারটা ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ বেশ। বলছে সে আবার কে? আমাদের গায়ে তো ও নামে কেউ নেই, দুর্গপুরের লোক নাকি, মানে পিসিমাই বলছে আর কি। গিরিশ ঘোষের নাম যখন করছে তোমার কথক তখন, হ্যাঁ। তারপরে মাস্টারমশাই চালতে বাগানের ধারে মাঠে বসে রোজ কি করেন বোধহয় লেখেন, মানে এবার এই সতু এরা সব এবার মাস্টারমশাই এত কোথায় কিভাবে থাকছেন না থাকছেন সেই কথাবার্তা, এরা যে চারজনের নাম আমি করলাম, সতু, সারদা, তারপরে আর একটা কি ছিল যেন, কথক, এবং তার সঙ্গে আরেকজন ছিল, ছেলেটা আমি তো বলতে পারছি না, মনে নেই আর কি ওর নামটা, সতু, কানাই আর সারদা। এদের কথা আমরা পেয়ে যাচ্ছি। এরা চারজনে, মানে আরো কিছু ছেলে মেয়ে তো ছিলই, তো এদের কয়েকজন, সতুর কথা সারদার কথা আছে। সতু হচ্ছে মাস্টারমশাইয়ের পক্ষে, সারদা হচ্ছে ওর একটু ইমোশন কম, এসব কবিতা টবিতাতে অতটা বিশ্বাস নেই। ও আবার মাস্টারমশাইকে হঠাৎ করে একদিন পড়ানো মাঝখানে জিজ্ঞাসা করছে যে মাস্টারমশাই আপনার বয়স কত, ঠিক আছে। তো মাস্টারমশাই মাঝখানে একটা প্রসঙ্গ ওখানে আছে, মানে কেন বয়সটা জিজ্ঞাসা করছে তার কারণ, মাস্টারমশাই প্রায় বলতেন যে যারা জানিস তো কবিতা টবিতা লেখে তারা প্রথম জীবনে মাস্টারমশাই পায়, পরে গিয়ে তারা কবিতা লেখে। তা ও ভাবতে চেষ্টা করে সারদা যে মাস্টারমশাই এখন এই বয়স, তাহলে কবে আর তিনি কবি হবেন আর কি, তার মধ্যে এইরকম ব্যাপার রয়েছে। কিন্তু সতু ভীষণ ভক্ত মাস্টারমশাইয়ের, ঠিক আছে। এ বলছে দেখো চালতে বাগানে বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার। কথক কবি মাস্টারমশাইয়ের কাণ্ড দেখবার জন্য কদবেলের লোক পর্যন্ত সম্বরণ করেছিলেন ছোটবেলায়, মানে ওই মাস্টারমশাই কি করছেন সেটা দেখার জন্য। বলছে কথকের মতে মাস্টারমশাইয়ের বয়স 40, আগেই বলেছিলাম। বছর খানেক কাটলো, আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি, সেই সময় উমাচরণ মাস্টারমশাই আমাদের নিয়ে রানাঘাটে যাবেন। এরপরে যখন বেশ কয়েক বছর কেটে গেছে এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে, তখন কি হচ্ছে, রানাঘাটে যাবে। 4টি ছেলের কথা এখানে বলছে, চক্রবর্তীদের কানার, তারপরে আমি, সতু আর সারদা। আমি বলতে এখানে কিন্তু গল্প কথক যিনি বলছেন, বলছে দুর্গাপুর থেকে, ওই যে একটু আগে আমরা পিসিমার কথা বলছিলাম যে দুর্গপুরের কেউ নয় তো, ওই যে লাইনটা বলছিল, এই দুর্গাপুরের কথা বলছে কিন্তু, হ্যাঁ। দুর্গাপুর থেকে কথা বলবো? হ্যাঁ 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 স্যার এখানে আমি তো কথক, স্যার হ্যাঁ 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 এখানে আমি তো কথক, তা কথক কি এটা এখানে লেখক হতে পারে? দেখো এইখানে একটা বিষয় রয়েছে, আমি এই প্রসঙ্গ নিয়ে, হ্যাঁ, মানে আমার বেশ কিছু স্যারদের সঙ্গে কথা হয়েছিল, একদম সরাসরি বলছি, আমি কথা বলেছিলাম যে এই যে আমি বলছেন লেখক, তার কথাও বলতে পারেন আবার নাও হতে পারে। কিন্তু এই একটা লাইন ছিল আমার মনে আছে যে কবিরে পাবে না তুমি তার জীবনে, না কিরম একটা কি ছিল না, তার কবিতা এরকম একটা কি লাইন ছিল, মানে তুমি যদি মনে করো যে আমি তার জীবনের কথা করছি, সেটাও অনেক ক্ষেত্রে না ভুল হয়, হ্যাঁ। আবার এখানে বিভূতিভূষণ সম্পর্কে আমরা যতটুকু পড়ি তাতে অনেক সময় মনে হয় যে হ্যাঁ হতে পারেন উনি, ঠিক আছে, অনেক সময় হতে পারে এরকম মনে হয়। তো এই কনফিউশনটা অনেক সময় থেকে যায় আর কি, ঠিক আছে, সরাসরি আমরা বলতে পারবো না। হ্যাঁ সারদা ছেলে না মেয়ে এখানে? দেখো সেই সময়ের কথা যদি বলি তাহলে ছেলেই হবে, এবং বইতে দেখবে ওখানে উল্লেখও আছে সারদা, হ্যাঁ, ছেলের কথা আর কি।
তো সেই সময়ের কথা আর কি। অনেক সময় সারদা চরণ যদি হয়, তুমি কি বলবে? সারদা চরণ একটি জায়গায় ছেলের কথা উল্লেখ আছে, তাই ওখানে ছেলেই, মেয়ের কোনো গল্পই হবে না ওখানটাতে। একদমই একদম। আর একটু ভালো করে টেক্সটটা পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা, হ্যাঁ, যেহেতু এখানে ফতু কানাই রয়েছে, সেক্ষেত্রে সারদা ওটা ছেলেই হবে মনে হলো আমার। অবশ্যই। আমি আরেকটা ভাবেই তোমাদেরকে ভেবে দেখতে বলবো, যে ধরো যে সময়টাতে লেখা হচ্ছে তখন মেয়েরা খুব বেশি কি স্কুলে যাওয়া শুরু করেছে, সেটাও একটা ব্যাপার দাঁড়াচ্ছে। তখন আমরা জানি যে সাহিত্যের মধ্যে কি, সাহিত্য সমাজের দর্পণ, সমাজের প্রসঙ্গ উঠে আসে সাহিত্যের মধ্যে, তাই না? তাহলে সেটাও একটা বিষয় আসতে পারে এখানে। আমি বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। তারপরে চলো, বলছে দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 হ্যাঁ হ্যাঁ স্যার টেক্সটটাতে স্পষ্ট উল্লেখ করা আছে। হ্যাঁ, 4টি ছেলে। একদম একদম, আমি দেখেছি। আমি তবুও একটু যুক্তি দিয়ে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার কাছেও টেক্সট এখানে রয়েছে, আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? সমস্তটা আমার সামনে রয়েছে বইগুলোকে। হ্যাঁ, আচ্ছা চলো। তারপরে বলছে আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঝকা। ওই যে পরীক্ষা দিতে যাচ্ছে তার জন্য কাঁধে বোঝকা রয়েছে। তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে? তাহলে কোথায় থাকতে হচ্ছে, কি কি আছে, এগুলো মনে রাখতে হবে। আমরা বোঝকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাওয়ার জন্য নারকেলের নাড়ু আর রুটি দিয়েছিলেন পুটুলিতে। তাহলে কি দিয়েছিলেন কানাইয়ের মা? নারকেল নাড়ু আর রুটি, তাই তো? কথক মাঠকে নতুন রাজ্যে রূপকথার জগতের সঙ্গে তুলনা করেছেন। কোন মাঠ বলতো? শাবলতলার। একদম তাই, শাবলতলার মাঠ, তাই না? তারপরে সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে 2 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সতর্কতা খুঁজে পেয়েছি। কথক বলছেন এটা। হ্যাঁ, বলছে একটা শুকনো খাল মতো নিচু জায়গা, কুচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে, দেখো কোথায় বসে আছেন, কুচ ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন, এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেন। দেখো, যারা টেক্সট পড়েছো তারা এটা বুঝতে পারবে যে ওই যে শাবলতলার মাঠ দিয়ে যাওয়ার সময় ওরা ক্লান্ত হয়ে গেছে বলে ওইখানে মাস্টারমশাই ওদেরকে বললো তোরা একটু আরাম কর, কুল গাছের ওখানে আছে কুল গাছ সেইখানে। আর তারপরে মাস্টারমশাই নিজেই হঠাৎ করে আপন বলা হয়ে গেছেন, পাশে একটা খাল রয়েছে সেইখানে বসে বসে ওরা মাস্টারমশাই লিখছে। এবার ওরা বিশ্রাম নিতে নিতে খেলা করা শুরু করেছে। হঠাৎ করে ওদের মধ্যে সারদা, যার একটু বিশ্বাস কম কবিতা টবিতা সম্পর্কে, সে প্রশ্ন করছে মাস্টারমশাই গেল কোথায়, এত সময় হয়ে গেছে, আমাদের ট্রেন ধরতে হবে, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্যে। তখন তোমার মানে ওরা সবাই খোঁজাখুঁজি করতে করতে দেখে যে খালের ওইখানে নিচু একটা জায়গায় কুচ ঝোপ রয়েছে, তার আড়ালে মাস্টারমশাই বসে রয়েছে। ঠিক আছে? সতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টারমশাই আসল একজন কবি। মানে এইখানে কবিত্বের মহিমা প্রকাশ পাচ্ছে আর কি, যে ওকে দেখছে, মাস্টারমশাইকে দেখছে, মাস্টারমশাই তন্ময় হয়ে আপন মনে কি বলছে, ফিক ফিক করে হাসছে, তারপরে কিছু লিখছে ঝুঁকে পড়ে গিয়ে, ঠিক আছে, খাতা টাতা চারিদিকে ছড়ানো। হ্যাঁ, মানে একটা কবি, একদম প্রপার কবির যে বৈশিষ্ট্য টাইপের, সেটা আর কি এখানে তোলার চেষ্টা করা হয়েছে। বলছে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? কথক বলছেন। মানে ওইটা দেখার পরে কথকের একটা অন্যরকম ফিলিংস। এমনি তো শাবলতলার মাঠটা তার ভালো লেগেছিলই, তার সাথে সাথে মাস্টারমশাইয়ের যে ভালো লাগা এবং মাস্টারমশাইয়ের এইরকম ভাবে যে চলা, সেটা কিন্তু তার মনে একটা অন্যরকম পরিবর্তন নিয়ে এসছে। অন্য কারোর কি করেছে জানে না, কিন্তু ও নিজে কিন্তু সেটা অনুভব করতে পারছিল ওই বয়সে। হ্যাঁ, প্রায় 30-32 বছর আগেকার কথা। এর আগে একবার কত বছর বয়স বলেছিল? হ্যাঁ, 25 না কত একটা বলছিল না, 11 বছর। হ্যাঁ, আর এখন এসে দেখো এইগুলো একটু মনে রাখতে হবে কিন্তু কোন সময় কোন কথাটুকু বলছে। হ্যাঁ, উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে মিউট করুন সবাই, শোনা হচ্ছে না। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি, তাতে কিছু আসে যায় না। দেখো এই যে কথাগুলো বলছে লাস্টে গিয়ে একটা করে জুড়ে দেওয়া, তাতে কিছু আসে যায় না।
মাস্টারমশাই তিনি বড় হয়ে পরে কবি হয়েছিলেন কিনা সেটা যায় আসে না, কিন্তু তার যে ভাবধারা, তার যে ভাবনা চিন্তা, সেটার যে কথকের মধ্যে এসে পৌঁছেছিল সেটা কিন্তু এখানে মোটামুটি বোঝা যাচ্ছে। আর ভাগ বলছে যে যশোভাগ্য সকলের কি থাকে, এই যশোভাগ্যের কথা বলতে গিয়ে কি বলছেন, আসলে ওই যে মাস্টারমশাইয়ের প্রসঙ্গ বা যা কিছু, হয়তো মাস্টারমশাই কবি হয়ে উঠতে পারেননি, সবাই তো আর কবি হয়ে উঠতে পারে না, তো সেই যে যশ, কবির যশ, সেটা কিন্তু মাস্টারমশাই পাননি, সেটার কথা বলছে। যাই হোক, এই মোটামুটি বিষয় সংক্ষেপ আমরা পড়লাম, হ্যাঁ, এবং তারপরে ওই প্রসঙ্গ ছেড়ে ছুড়ে দিয়ে মোটামুটি জানা গেল। এবার কিছু ইনফরমেশন দেখো, বলছে পড়াশুনো, কথকের কথা বলছে, কথকের সম্পর্কে কিছু ইনফরমেশন বলছে। যেহেতু দুটো চরিত্র, একটা কথক, গল্প কথক, আর একজন হচ্ছে কে রয়েছেন, মাস্টারমশাই। এই দুজনের সম্পর্কে আমরা একটু একেবারে এক ঝলকে কিছু ইনফরমেশন দেখে নেবো। বলছে ছেলেবেলায় মানে পড়াশুনো কি ছিল, ছেলেবেলায় লেখক দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালা বা দুর্গাপুর ইউপি পাঠশালায় পড়তে যেতেন। মাস্টারমশাইয়ের দুর্গাপুর ইউপি পাঠশালায় মাস্টারমশাই ছিলেন উমাচরণ, ওনার মাস্টারমশাই যে ছিলেন তিনি হেড মাস্টারমশাই ছিলেন, এটা আমরা জানি। আজ থেকে 25-30 বছর আগে লেখক পাঠশালায় পড়তেন। পিসিমার বাড়িতে থাকা 11 বছর বয়সে তিনি পিসিমার বাড়িতে থাকতেন। বর্তমান বয়স হচ্ছে 36 থেকে 41-এর মধ্যে হবে, হ্যাঁ, এটা বলছে 36 অথবা 41 লেখকের, কারণ ওই যে দু জায়গায় দুরকম কথা আসছে তার জন্য। গ্রামে ফেরা মানে না ফেরা, পিসিমা মারা যাওয়ার জন্য তিনি আর ওই গ্রামে ফেরেননি, ঠিক আছে। আর কি আসছে, শাবলতলার মাঠে মানে মাঠের পথে যাওয়া, মেয়ের বিয়ের পাত্র খোঁজার জন্য শাবলতলার মাঠে পথ ছিল, সেই পথে যাচ্ছেন। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বলছে যে 25 থেকে 30 বছর পর গরুর গাড়িতে করে শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবার অনেকদিন পরে যাচ্ছেন সেটা বলছে। শেষে আবার বলেছেন 30-32 বছর আগের কথা সেসব, মানে যে কথাটা আগে বলছেন, একবার 25-30 বছর, একবার বলছে 30-32 বছর, হ্যাঁ, এই হিসাবে একটা হিসাব তোমরা নিতে পারো। আর একটু খেয়াল রাখতে হবে কোনটা বলছে। এইবার আসো উমাচরণ মাস্টারমশাইয়ের কথা। ওনার পরিচয় কি, দুর্গাপুর ইউপি পাঠশালার হেড মাস্টারমশাই ছিলেন উমাচরণ। পুরো নাম কি, উমাচরণ মাস্টারমশাইয়ের পুরো নাম হচ্ছে উমাচরণ চক্রবর্তী, তাই তো? শেষের দিকে দেখবে দেওয়া আছে উমাচরণ চক্রবর্তীর কবি হিসাবে গড়ে ওঠা বা কবি হয়ে ওঠা ছিল কি না ছিল, মানে সেটা জানা যায়নি, সেটার কথা বলছে। পদবী কি বলছে, উমাচরণ মাস্টারমশাইয়ের পদবী চক্রবর্তী। বয়স, এইটা নিয়ে কনফিউশন রয়েছে বন্ধুদের মানে মধ্যে, সারদা বা আরো যারা আছে, ঠিক আছে, তারা আর কি এই বয়স নিয়ে কনফিউশন ছিল। তবে কথক কিন্তু অনুমান করেছিল তার মায়ের বড় যে ভাই ছিল তার বয়স 35 বছর, সে মাস্টারমশাইকে দাদা বলে ডাকে, তার জন্য উনি ধরে নিচ্ছেন যে 40-এর উপরে বা এরকম কাছাকাছি সময়। আচ্ছা, বয়স জিজ্ঞাসা বলছে লেখকের ক্লাসে সারদা, এই যে আমি বলছিলাম যে সারদা মাস্টারমশাই যখন বই পড়াচ্ছেন সেই সময় সারদা প্রশ্ন করছে, স্যার আপনার বয়স কত, বা মাস্টারমশাই আপনার বয়স কত? চেহারা, মুখমণ্ডল দীর্ঘ গোপযুক্ত, বসন্তের দাগ রয়েছে, প্রৌঢ়, আরো কিছু ইনফরমেশন রয়েছে দেখবে, ঠিক আছে। আচ্ছা, উনি যেখানে থাকতেন সেই জায়গাটার ইনফরমেশন রয়েছে ওখানে, ঠিক আছে। একটা তোমার নোটস আমাদের যেটা আছে সেখানে একদম পুরো A to Z সমস্তটা পরপর তোলা আছে। আচ্ছা, বলছে বাসা, গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিসে পায়রার বাসাওয়ালা বৈঠকখানায় এক পেশে সেকেলে তক্তপোষ, সেখানে তিনি থাকছেন, এই যে সেইটা, ঠিক আছে। তার জুতো থাকতো তলায়, আরো কিছু ইনফরমেশন ওখানে রয়েছে দেখবে। তারপরে রচিত গ্রন্থ, তিনি রচনা করছেন এই যে আক্কেল গ্রন্থ, আর গ্রন্থের ধরন এটা হচ্ছে রসন জাতীয় গ্রন্থ, এটা বলছে। আচ্ছা, এইবার দেখো কিছু প্রশ্ন আমরা নিয়ে এসেছি। আচ্ছা, এর আগে একটা জিনিস বলো যে এই পর্যন্ত কারোর বুঝতে কোনো সমস্যা আছে গল্পের বিষয়বস্তু বা সমস্ত কিছু? না স্যার, না স্যার, ঠিক আছে। আচ্ছা, না স্যার নেই। ভালো লাগছে তো নাকি না কেমন মনে হচ্ছে? ভালো লাগছে, ভালো লাগছে স্যার, ভালো লাগছে। চলো আমরা এই যা পড়লাম তার ভিত্তিতে একটা ছোট্টখাট্ট 10টা প্রশ্নের উত্তর করে নিই চট করে। কথকের পিসিমা মাইনের টাকা থেকে কত ফেরত আনার কথা বলেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে? 9 আনা।
সঠিক উত্তর হচ্ছে 9 আনা। পরেরটা, মাস্টার মশাইয়ের বয়স জিজ্ঞাসা করেছে। তোমরা গল্প পড়লে বা পড়লে টেক্সচুয়াল যে প্রশ্ন আমি দেখছিলাম, আমি প্রশ্ন পরবর্তীকালে যদি ফ্রিতে কখনো ক্লাস নিই আমি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি সারদা। তারপরে কোন ঝোপের পাশে, হ্যাঁ শ্যাওড়া ঝোপ ছিল, দেখতে ভালো করে। হ্যাঁ, শ্যাওড়া ঝোপের পাশেই ছিল কদবেল গাছ। তারপর গল্পকথকের মায়ের বড় ভাইয়ের বয়স কত? 35 বছর। হ্যাঁ, আমি একটু আগে বলে দিয়েছিলাম 35 বছর। তারপরেরটা, দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত? প্রথমেই ছিল 2.5 ক্রোশ। পরেরটা, পরীক্ষা দিতে যাওয়ার সময় কানাইয়ের মা ওকে খাওয়ার জন্য দিয়েছিল হ্যাঁ, কি হবে? নারকেল নাড়ু আর রুটি হবে। নারকেল নাড়ু আর রুটি। আচ্ছা, কেউ একজন কিছু বলছিল কোন একটা অপশন নিয়ে। বেশ, তারপরেরটা কি হলো? ও, বাকি কোশ্চেন মনে হয় এ করেনি। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। হ্যাঁ, সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমি চেষ্টা করব এই ভিডিওটা তোমাদের সবার জন্য ইউটিউবে দিয়ে দেওয়ার। ঠিক আছে? আর কেউ যদি যোগাযোগ করতে চাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই নাম্বারটাতে ফোন করে আমাদের কথা বলে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, কারোর কিছু এবার যদি বলার থাকে, হ্যাঁ, সবাইকে বলবো একটা কথা, যে অবশ্যই প্রত্যেকে ভালো করে চেষ্টা করো। একটা সুযোগ অনেক দিন পর এসছে, ঠিক আছে, অনেক দিন পর সবার জন্য এসছে, সেটাকে আমার মনে হয় নষ্ট না করে খুব সুন্দর করে সবাইকে চেষ্টা করা ভালো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ অঙ্কিতা। স্যার, হ্যাঁ বলো স্যার। হ্যাঁ, বলছি কবে থেকে ক্লাস হবে, মানে কোন কোন ব্যাচ জুন থেকে আমাদের শুরু হচ্ছে। একটা ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে, হ্যাঁ, তাদের অনেকে এখানে আছে। আর 5 জুন থেকে আরেকটা ব্যাচ চালু হবে। হ্যাঁ হ্যাঁ, তন্ময়, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। সপ্তাহে ক্লাস কদিন হবে? দেখো, আপাতত 2 দিন চলছিল, কিন্তু আমাদের আরো বাড়বে ক্লাস। সে আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে, দেখো আমি একটা কথা বলে দিই, যে আমরা একটা ইনস্টিটিউট চালাচ্ছি। হ্যাঁ, এবার ইনস্টিটিউটে যদি আমি কোনো কারণে এতজন স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে, কোনো কারণে আমি পড়া শেষ না করিয়ে ছেড়ে দিলাম, তাহলে তোমরা কি আর কাউকে পাঠাবে? আর আমাদের ইনস্টিটিউটে একটা বৈশিষ্ট্য আছে, আমি বলে দিচ্ছি, হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের পথ চলা, কিন্তু যে কটা স্টুডেন্ট প্রথমে বিশ্বাস করে আমাদের এসছিল, তারা কিন্তু তাদের বন্ধু বান্ধব সহ সমস্ত জায়গায় সবাইকে তারাই নিয়ে এসছে। আমাদের যত না বেশি কথা বলতে হয়েছে, তারাই বেশি নিয়ে এসছে। আমাদের এখানেই আছে, অনেকে আছে, আমি নাম করলে দেখতে পাচ্ছি অনেককে। হ্যাঁ, তারাই তাদের বন্ধু বান্ধবকে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, চিরঞ্জিত, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি বলছি, ওই মক টেস্টের ব্যাপারটা কি মানে পার ডে হবে না, ওইটা একটু বললে ভালো হতো। আমি বলে দিচ্ছি, আমাদের যে টপিকটা যেদিন ক্লাস হচ্ছে, তুমি পড়াশুনো করলে সঙ্গে সঙ্গে সেই টপিকের মক টেস্ট পাবে। ধরে নাও ভাষা বা, মানে আমি বললাম যে ব্যাকরণের পার্ট আছে, ব্যাকরণের পার্টে আমি এর আগে যেমন ওদের যারা পুরনো ব্যাচ আছে ওদেরকে আমি করিয়েছি হচ্ছে বাক্য। এবার এই বাক্যটা যেই শেষ হচ্ছে, শুধু বাক্যের উপরে মক টেস্ট রয়েছে, সেটা পরীক্ষা দেওয়া হলো। মানে এবার তুমি প্রতিদিন পরীক্ষা, তুমি যদি পারো পড়াশুনো করে দিতে, তাহলে অবশ্যই দেবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলবো যে একটা সিস্টেমে ভালো করে পড়ে তারপরে পরীক্ষা দেওয়াটা সব থেকে ভালো। হ্যাঁ, এইভাবে এবার বাক্য শেষ হলো, তারপরে বাচ্চ হবে, বাচ্চা আবার পরীক্ষা দিতে পারবে।
এবার সমগ্র ব্যাকরণ শেষ হলো, সামগ্রিকটার উপরে পরীক্ষা। আর এছাড়া আমি এই ক্লাসে যেমন নিয়ে আসছি, ম্যাম যিনি পড়াচ্ছেন উনিও নিয়ে আসবেন, আরো 1-2 জন সম্ভবত ঢুকতে পারে হ্যাঁ ক্লাস নেওয়ার জন্য মাঝে মাঝে। আমি তারাও নিয়ে আসবে বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস টেস্ট, ঠিক আছে? সেটা থাকবে, যারা পেইড ব্যাচে তারা মোটামুটি বুঝতে পারবে। আচ্ছা স্যার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি এটা মানে সেকেন্ড ব্যাচ চালু হবে নাকি? হ্যাঁ সেকেন্ড ব্যাচ চালু হবে, এটা 5 তারিখ থেকে। হ্যাঁ 5 তারিখে চালু হচ্ছে সেকেন্ড ব্যাচ। আরো একটা কথা তার সাথে বলে রাখি, বলতে না পেরে থাকলাম না, দু একটা ক্লাস আরো আমি করেছিলাম, বাট যেভাবে গোড়া থেকে তুলে ধরে যেভাবে আলোচনাটা করলেন, বেশ খুব সুন্দর, খুব ভালো লাগলো। এইভাবে আলোচনা করার পর যদি মক টেস্ট গুলো নিন, একটু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে 4টা 5টা পর পর নিন, তাহলে হয়তো কি হবে পরবর্তীতে একসাথে যখন নেবেন তাহলে খুব বেটার হবে আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আমরা চেষ্টা করবো প্রত্যেকেরই যতটা সম্ভব, সিলেবাসটা তো কম নয় তাই না? হ্যাঁ সেটা তো একেবারে কিন্তু সমুদ্র সাহিত্যের ইতিহাস, একদম। ওখান থেকে আমরা চেষ্টা করব যত কৌশল করলে যত অল্পের মধ্যে কভার করা যায়। কিছু 2016 সালের যেটা কোশ্চেন, মানে যতটা ডিপে গিয়ে আমরা হয়তো, আমি পরীক্ষা দিয়েছিলাম, ডিপে গিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু কোশ্চেন কিন্তু সোজা হলো, সহজটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছিল সময়। আমি এই জন্য বলছি যে বেশি চাপ না নেওয়াই ভালো। হ্যাঁ একদম 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 স্যার। এইটুকু বলবো যে আমরা যেভাবে গেলে হয় সেইটা দেখাবো, আমরাও আমাদের কাছে কোশ্চেন আছে, কোশ্চেন স্যার সব টপিক থেকে আসবে না কিন্তু, এটা একদম একেবারেই আসবে না, এত দেবে কি করে? ওটাকেই স্যার একটু ভালো করে টার্গেট চুজ করেন আর সেখান থেকে একটু ডিপলি গিয়ে নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা আর একটা কে বললে অ্যাপ নিয়ে কিছু একটা ব্যাপার বলছিলে, কি এক বলো, একটা SMS করেছো আমি দেখতে পাইনি, চলে গেছে। বলছি স্যার, তোমরা বলছি যে অ্যাপে তো এই ওপেন ক্লাসগুলো থাকবে তো সব, সেটাই শিখেছি। হ্যাঁ ওপেন ক্লাসগুলো আমাদের ইউটিউবে থাকবে, ঠিক আছে? ওপেন ক্লাসগুলো ইউটিউবে থাকবে, আর যারা পেইড ব্যাচ তাদের ওখানে তো পেইডের ওখানে থাকছে এই সমস্ত ক্লাসগুলো। আর ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবো নাকি স্যার? ওই নাম্বারটা কন্ট্যাক্ট আমি বলে দিচ্ছি, প্রয়োজন হয় লিখে নিতে পারো, যে যা করতে চাইবে। কন্ট্যাক্ট 7001739646। আমরা ইউটিউবে ডেসক্রিপশনেও দিয়ে দেবো নাম্বারটা। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কারোর কিছু জিজ্ঞাসা বলার নেই তো? তাহলে আজকে টাটা সবাইকে, গুড নাইট। হ্যাঁ 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 লাইলা। হ্যাঁ স্যার, বলছি যে আগের দিন আপনি যেটা পড়া দিয়েছিলেন সেটাও বোমযাত্রী ডায়েরি? হ্যাঁ সম্ভবত ওটাই দিয়েছিলাম। আচ্ছা স্যার, তাহলে আজকে শাবলতলার মাঠ আর ওটা পরের দিন একটু ধরে নেবেন, তাহলে ওই দুটো আমরা পড়া রেডি করে নেব। ঠিক আছে, আমি পেড ব্যাচে ঢুকে আমি আবার কথা বলে নেব। বোমযাত্রার ডায়েরি কি হয়েছে? হয়নি তো? ওটা আমি পড়া দিয়েছিলাম, করে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি স্যার, আপনার ফোন নম্বরটা স্ক্রিনে দেখলাম, আর একটু যদি দেখান। হ্যাঁ আমি দেখছি এখানে একবার, আমি 7001739646। আমি এই নাম্বারটা এখানে একবার তুলে দিচ্ছি, 7001739646। আর আমি আবারও বলবো, দুটো করে কোর্স কেনার কারোর প্রশ্নই নেই, ঠিক আছে? আমি বারবার বলবো, যারা 11-12 নেবে আমাদের সঙ্গে, মানে হয়তো আমরা পাঠিয়ে দিয়েছি পেমেন্টের, অনেকের তো পাঠিয়ে দিচ্ছি, দুটোর পেমেন্ট করে বসলে এরকমটা নয়, একটাই পেমেন্ট। 9-10 নিলে 9-10, 11-12 নিলে তাদের 9-10 হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? দুটো নেওয়ার প্রশ্নই নেই। পাওয়া গেছে ফোন নাম্বারটা? স্যার আমরা কি দুটো করতে পারবো আলাদা আলাদা করে, 9-11-12? আপাতত দেখি কালকের দিনটা আসুক। হ্যাঁ মনোরঞ্জন, কালকে আসলে আমরা সবকিছু বুঝতে পারবো, না হলে আন্দাজে আমি এখন বলি। স্যার আপনার ক্লাস কবে? এরপরে আপনার ক্লাস কবে? আমার ক্লাস, তোমাদের তো পেইড ব্যাচের রয়েছে বোধ হয়, সম্ভবত সোমবার। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা সবাইকে, গুড নাইট তাহলে। গুড নাইট। শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ গুড নাইট স্যার। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার। আপনার ফোন নাম্বারটা একবার বলেন তো। 7001
1739 646। এটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার। হ্যাঁ, আমি বলে দিই, এটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার। আমি আরো একবার এখানেও লিখে দিচ্ছি, 7001739646। আমি পাঠাচ্ছি, দেখো তো। হ্যাঁ স্যার, বেশ বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাইকে। ঠিক আছে, টাটা। এখন